নমস্কার। নিউজ 18 বাংলায় জনতার দরবারে আমি অয়ন। ঠিক সন্ধ্যে 6টায় প্রতিদিন সোম থেকে শুক্র আপনাদের সামনে আসি এবং বাংলাদেশ নিয়ে অবশ্যই এখন তো বাংলাদেশ চলছে, কারণ বাংলাদেশ নিউজ জমানায় বাংলাদেশ যে এতটা নৃশংস হতে পারে তা বোধহয় আমাদের ভাবনার বাইরে। বাংলাদেশ যে এতটা সংখ্যালঘু নির্যাতন করতে পারে তা বোধহয় ভাবনার বাইরে। এই কয়েকদিন আগে 95 জন মৎস্যজীবী, এই রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দেয়, তারপরে কেন্দ্র যথেষ্ট তৎপরতা দেখায়। সেই 95 জন মৎস্যজীবী এসেছেন, ফিরে এসেছেন। কিন্তু তার আগে ওই বাংলাদেশে জেলে থেকে, জেলের তখনও ঢোকানোই হয়নি, তার আগে থেকেই কি নৃশংসতা বাংলাদেশের রক্ষী বাহিনীর, উপকূল রক্ষী বাহিনীর, সেটা দেখাবো। কয়েকজনের বাইট দেখাবো। তার আগে আমার সঙ্গে আজকে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন রমেশ দাস, আর কে দাস। আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল এবং আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আমরা তিনজনের সাথে কথা বলবো। তবে তার আগে আমি তিন অতিথিকেই বলবো দুটো বাইট একটু শুনুন। মৎস্যজীবীদের কি হাল করেছিল বাংলাদেশ ইউনুস জমানায়, ভাবা যায় না। হ্যাঁ, আমার কাছে শুরু থেকে অবশ্যই খিস্তি বা গালাগালি সব কমেন্ট বক্সে আসছে। আপনারা শুনুন দুটো বাইট। জাহাজের পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে প্রথমে, নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবে। সে বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। পরের বক্তব্য শোনাবো। জাহাজের পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে প্রথমে, নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবে। সে বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। ভাবতে পারছেন কি অত্যাচার। আরো একজন নাগাদ ধরা পড়ি 20 তারিখ নাগাদ আমাদেরকে ধরেছিল। ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণায় অতটা বুঝতে পারিনি। খারাপ ভালো ভাষা বলা হয়েছে। জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে মার, ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে। ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল। সবার সঙ্গে এরকম করে? হ্যাঁ, সবার সঙ্গে। ক্যাপ্টেন রমেশ দাস, আর কে দাসের কাছে যাব আমি। পেছন দিয়ে রক্ত বেরোচ্ছে পায়খানা করার সময়, তার মানে বোঝাই যাচ্ছে কিরকম ধরনের অত্যাচার করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন নয়? একদমই। এবং আমি এটা আরেকটু বেশি বলতে চাই এই সম্বন্ধে। দেখুন, বাংলাদেশকে স্বাধীনতা আমরা দিয়েছি, অবশ্যই। কিছু বছর তারপরে ওদের লোকেরা ভারতের সাথে একটা মানে সেই একটা ছিল ওদের মধ্যে কি হ্যাঁ ভারত আমাদের জন্য এত স্বাধীনতা করেছে, এত কিছু করেছে। তারপরে যখন কি জেনারেল এরশাদ আসলো, তারপরে থেকে কিন্তু ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে।
এই যে আজ যে বাংলাদেশের লোকেরা ভারতকে দেখলেই মানে একটা বাজে বিদ্বেষ। ভাব, মানে ভারতকে ওরা হ্যাঁ সে ভারতকে টলারেট করতে পারে না ভারতীয়দের, এই জিনিসটা কিন্তু আগেও ছিল, এটা নতুন নয়। এবং জেনারেল এরশাদের সময় এটা কিন্তু চলে এসেছিল। শেখ হাসিনার সাথে আমাদের ভালো একটা গুড একটা রিলেশনস আছে, ভারত এবং বাংলাদেশের ছিল। কিন্তু যে শেখ হাসিনা কেন ভারতের সাথে এত ভালো রিলেশন ছিল, ওখানের যে মৌলবাদ, ওখানে যে কট্টরপন্থী লোকেরা, ওখানকার যে এস্টাবলিশমেন্ট যারা নাকি অ্যান্টি হাসিনা, অ্যান্টি আওয়ামী লীগ, এবং ওখানকার মিলিটারি, আমি কিন্তু বলে দিই, ওখানকার যে আর্মি, নেভি, এয়ারফোর্স আর মিলিটারি, ওরা কিন্তু অতটা কট্টর না, ওরা কিন্তু ভেরি মডার্নাইজড, আমাদের সাথে ওরা ট্রেনিং করেছে, এবং ওরা কিন্তু ভারতকে সেইভাবে শ্রদ্ধা করে, ভক্তি করে। কিন্তু এখন যেহেতু একটা এস্টাবলিশমেন্ট এরকম চেঞ্জ হয়ে গেছে, দে হ্যাভ টু ফলো যা গভর্নমেন্ট ওখানকার যা লোক আছে সেটাকেই ওদের ফলো করতে হবে। মানে মৌলবাদীদের কিন্তু প্রভাব রক্ষী বাহিনীর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে একদম, কিন্তু ওখানকার লোকেরা কিন্তু ভারতীয়দের যে খুব একটা পছন্দ করে অ্যাজ গুড নেবার্স, মানে যা বলা হয় না, উই ক্যানট চুজ আওয়ার নেবার্স। এখন ভারতের জন্য প্রবলেম হয়ে গেছে কি, বাংলাদেশের লোকেরা ওরা ভারতকে দেখলেই একটা সেরকম যেন ওদের মধ্যে একটা মনোভাব চলে আসে। এই যে হিন্দুদের বিরুদ্ধে এবং খ্রিস্টিয়ানদের, মাইনরিটিস এবং অন্য বিভিন্ন ব্যাপার নিয়ে অ্যান্টি ইন্ডিয়া যে স্ট্যান্স নিয়েছে, এইটা কিন্তু ওদের মধ্যে অনেক বছর ধরেই ছিল। আমি আসবো, মাঝখানে শেখ হাসিনার সময় এটা একটু ঠিক হয়ে গেছিল। আমি আসবো। শুধু এই অত্যাচার না, ডুবিয়ে খুন করা হয়েছে এক মৎস্যজীবীকে। দেখুন আমাদের রিপোর্ট। আমার স্বামীকে কোথায় গেলে বাবা? আমার আমার স্বামীকে কোচবাট মেরে ফেলেছে। মাছ ধরে ভাত জোটে, বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়েই প্রাণ গিয়েছে বছর 60-এর গুণমণি দাসের। অভিযোগ, নিরীহ এই ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্ট গার্ড। আমার স্বামী, আমার আর জল বেরোয় না বাবা, কান্না করতে করতে। অভিজিৎ ৩ এই ট্রলারে চেপেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবী গুণমণি দাস। এরকমই 6টি ট্রলারে মোট 96 জন রওনা দেন। জল সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে এলাকার মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। তারপর জেলে আটকে হাত পা বেঁধে অকথ্য অত্যাচার, শেষমেশ তারা মুক্তি পেয়েছেন। সোমবার ঘরে ফিরেছেন, কিন্তু গুণমণি দাসের আর ঘরে ফেরা হয়নি। অভিযোগ, তাকে জলে ডুবিয়ে খুন করা হয়। এই ট্রলারের পিছনে তাদের রান্নাঘর এবং যে একটা ঘর থাকে, একদম এখানে তাকে সজোরে ধাক্কা মারা হয় এবং সেই ঘর একদম ভেঙে তছনছ হয়ে যায়। দেশে ফেরা মৎস্যজীবীদের দাবি, 16 অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারটি তখন সীমান্ত পেরিয়ে যায়। সেই সময় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মারে বাংলাদেশের কোস্ট গার্ডের লঞ্চ। ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান কাকদ্বীপের 5 মৎস্যজীবী। 4 জনকে উদ্ধার করা হলেও গুণমণি দাসকে জলে ডুবিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আমার স্বামীকে কোচবাট মেরে ফেলেছে। সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল? কোচবাট, বাংলাদেশের কোচবাট ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ, আর বাকি মৎস্যজীবীদের আটক করে অত্যাচার, নিরীহ মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, সেই ক্ষত নিয়েই তাঁরা দেশে ফিরেছেন। আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়, তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, হাতে পায়ে দৌড়েছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করছিল, চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকমভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। সদরে ধাক্কা মারে 5 জন লোক এখানে দাঁড়িয়েছিলাম। 5 জন লোক থেকে 4 জন লোক উদ্ধার করা হয়। নেভির নৌবাহিনীরা অতিরিক্ত মারধর করেছে, আর একজনকে খুঁজে পাওয়া যায়নি। তুলতে চাইলে আরো মারধর করবে বলছে, আর তোলা হয়নি।
খোঁজ দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কোনো। সীমান্ত পেরোনোয় বাংলাদেশেরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়েছিল। তাদের অভিজ্ঞতা কিন্তু একেবারে উল্টো। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে আমরা ভালোই আছি, নিরাপদ ছিলাম। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সবাই আসেন বাবা। আমি ইমন কল্যাণের কাছে যাব যে আজকে এই গ্রুপ ক্যাপ্টেন দাস যেমন বলছেন যে অনেক দিন ধরেই ভারত বিদ্বেষী এবার ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। শুধু তো এইভাবে ভারত বিদ্বেষ নয়, সেনা এই যে বিএসএফ বিশেষ করে বিভিন্ন সীমান্তে, মালদা সীমান্তে আজকেও ব্যাপক উত্তেজনা, বিজিবি বারবার ফেন্সিং করতে বাধা দিচ্ছে। আমরা তো পৃথিবীর প্রথম 5টি দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক সব দিক থেকে আমরা এগিয়ে। একটা সুস্থ প্রতিবেশী প্রয়োজন, না অসুস্থ, না খেতে পাওয়া, অপুষ্টিজনিত রোগে ভোগা, এরকম উগ্রবাদী, মৌলবাদী এরকম প্রতিবেশী প্রয়োজন বাংলাদেশের? দেখুন, 71 সালে একটি সুস্থ প্রতিবেশী প্রয়োজন ছিল বলেই ভারত কিন্তু 71 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তাকে সমর্থন জানিয়েছিল। এবং ডিসেম্বর মাসে কয়েকদিনের যুদ্ধে, তার আগে থেকে তো ট্রেনিং থেকে শুরু করে সবটাই ভারতীয় সেনাবাহিনী দিয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন এখানে আছেন, উনি আরো বিস্তারিত বলতে পারবেন। এখানে বিস্তীর্ণ ট্রেনিং দেওয়া হয় এবং খুব মজার বিষয় যে পশ্চিমবঙ্গের এই অঞ্চল যেখানে আমরা থাকি, যাদবপুর, এই রায়নগর, এই অঞ্চলে অংশুমান রায়ের মতো গায়কেরা এই গানগুলো গায়, মুক্তিযুদ্ধের গানগুলো গায়। এবং মনে রাখতে হবে এরা কিন্তু একসময় রিফিউজি ছিল। তারা কিন্তু আইদার 47 সালে যখন চলে আসে তার পরিবার নিয়ে, তাদের পূর্বপুরুষেরা বা তারা কিন্তু তখন আকাশবাণীতে বসে বসে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এই মুক্তিযুদ্ধের কথা বলছেন। আমরা সমর্থন করেছিলাম, গায়ে কাঁটা দিত সেই সময়, যারা শুনেছেন তারা বলতেন। আমরা সমর্থন করেছিলাম একটি ধারণাকে যে ভাষার উপর ভিত্তি করে কি রাষ্ট্র গঠন করা যায়। ভারতবর্ষ সমর্থন করেছিল এবং ভারতবর্ষ কিন্তু সেখানে কখনো সেনাবাহিনী রেখে দেয়নি। আমরা চাইলেই কিন্তু সেখানে সেনাবাহিনী ইমপ্ল্যান্ট করে রেখে দিতাম। পাকিস্তানের সেনাবাহিনীদের তারা খাবার দিতে পারবে না, রাখতে পারবে না, ইন্টারন্যাশনাল ল ফলো করতে পারবে না বলে ভারতবর্ষে আশ্রয় দিয়ে আমরা সাহায্য নিয়ে তাদের কিন্তু কাশ্মীরের বিনিময়ে তাদের বন্দি রেখে হত্যা করিনি। সেই ভারত বিরোধী তারা হলো কেন? এটা মনে রাখতে হবে, 71-এর রক্ত যাদের আছে, বিশেষ করে রাজাকারদের রক্ত তো খুব চট করে মিশে যায় না। আমরা হায়দ্রাবাদের ক্ষেত্রেও দেখেছি, যখন কম্পালসারিলি ইন্ডিয়ান গভর্নমেন্ট হায়দ্রাবাদ দখল করে তখন কিভাবে সেখানে মাইনরিটির ওপর তারা নির্যাতন করেছিল। কিন্তু এটা মনে রাখতে হবে, যারা কথা বলছে, যারা ভাবছে, যারা বাংলা ভাষায় কথা বলছে, তাদের সঙ্গে একটা পাকিস্তানি যোগাযোগ কিন্তু রয়ে গেছিল। সেটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছিলাম। এবং যখন আমরা 20 সালে, আমি ব্যক্তিগতভাবে যখন বাংলাদেশে যাই, ঠিক কোভিডের আগের মুহূর্তে আমাকে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল এয়ারপোর্টে, আমি ভারতীয় বলে, ভিসা পাসপোর্ট ভাবা যায় নাই। এবং আমাকে বলছে চাইনিজ পাসপোর্ট আপনাদের পাসপোর্ট থেকে ভালো, আপনাদের সরকার পাসপোর্ট বানাইতে পারে না। এবং আরো মজার বিষয়, একটা গ্রামে যখন আমার বক্তৃতা দেবার কথা, সেখানে আমাকে বলছে আপনি বাংলায় কথা বলতে পারেন। মানে এই যে মানসিকতা, আপনারা তো হিন্দিভাষী, আমি সেখান থেকেই বলছি যে ইমন কল্যাণ, যে বাংলাদেশেরও একটি সুস্থ প্রতিবেশী দরকার কিনা। না, তাদের দরকার নেই। মৌলবাদের কোনো সুস্থতার জায়গা হয় না। মৌলবাদ যারা মৌলবাদীত্বের তো সুস্থ মানুষের সাথে মিশবে বলে তারা তো টেররিস্ট হয় না, তারা তো ট্রাফিকিং করে না, তারা তো গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্টে কার্যকলাপ চালায় না, বেআইনি অস্ত্র ব্যবসা করে না। এটা তো কোনো সুস্থ মানসিকতার প্রকাশ নয়। তারা যেটা করেছে, যতই আমাদের দেশে কি প্রত্যেকেই খুব বড় লোক তা তো নয়, আমরা সমবর্তনে বিশ্বাস করি, আমরা সোশ্যালিজমে বিশ্বাস করি, আমরা সকলে একসঙ্গে গড়ে ওঠার চেষ্টা করে একটা দেশ করেছি 75 বছর ধরে। ওরা কি করছে? জাতির জনকের মাথার উপরে বসে এটা আমরা ভাবতে পারবো? রবীন্দ্রনাথ আমি বিনোদের কাছে আসবো একটু, আমি আসছি ইমন কল্যাণ আপনার কাছে, বিনোদের কাছে আসবো। বিনোদ ঘোষাল সাহিত্যিক, তার আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন, আর তার জন্য তাকে জেরবার হতে হচ্ছে বিভিন্ন গালাগালি, বিভিন্ন রকমের অস্ত্রাব্য গালিগালাজ, তাই তো বিনোদ? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি বাংলাদেশে। আমি নিয়মিত আমার শালা মশাইয়ের সঙ্গে আমি কথা বলি। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলছিলাম যে এখন কি পরিস্থিতি। ওরা একটা গ্রামে থাকে, অয়নদা আমি উল্লেখ করছি না কোন জায়গায় থাকে নিরাপত্তার কারণে। অবশ্যই। তো
ও আমাকে কিছু কথা লিখছিল, কিছু ভিডিও যেগুলো প্রকাশ্যে আনা যায় না, এত ভয়ঙ্কর। এবং ও জানাচ্ছে যে আমরা যে গ্রামটায় থাকি সেখানে ভয়ঙ্কর অবস্থা রয়েছে এবং সেগুলো মিডিয়াতে আসছে না। আমি কি করেছিলাম অয়নদা, সেটা হচ্ছে ভিডিওর একটা মানে আমাদের যে বাক্যালাপ হোয়াটসঅ্যাপে তার কিছুটা অংশ কেটে আমি পোস্ট করে বলেছিলাম যে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ফলে যারা এখন লিখছেন বাংলাদেশে কোনো অশান্তি নেই, হিন্দুরা বা সংখ্যালঘুরা খুব স্বাভাবিকভাবে রয়েছে, সুস্থভাবে রয়েছে, ইউনুসই তো নিরাপদ। বলছেন, ইউনুসই বলছেন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, সংখ্যালঘু আমি সংখ্যাগুরু কি আবার? আমি সেটাই লিখলাম যে যারা এত বছর ধরে রয়েছে এটা হচ্ছে সরাসরি প্রমাণ। ব্যাস শুরু হয়ে গেল তীব্র আক্রমণ হোয়াটসঅ্যাপ, মানে আমার ফেসবুকে কমেন্ট সেকশনে, এবং যাদের ব্লক করে দিচ্ছি এত নোংরা আক্রমণের জন্য আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আক্রমণ শুরু হয়ে গেল এবং বলছে ঠিকানা দে, আমরা গিয়ে দেখে আসবো। একটা মূর্খের স্বর্গ তৈরি হয়েছে ওখানে। বাংলাদেশে কি সুস্থ মানসিকতার লোক নেই? তা নয়, আছে। তারা একদম কোণঠাসা, তাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছে এবং এখন ওখানে মূর্খের আস্ফালন চলছে। এবং পরিষ্কার অন্ধা এখন এটা স্পষ্ট, যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের মধ্যে একাংশ এসেছিল আবেগ থেকে, তারা এখন বুঝতে পারছে যে এই আন্দোলনটা কতটা ভুয়ো, কতটা গোটা, এবং এই আন্দোলন কেন করা হয়েছে হাসিনাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত, এবং যাকে নিয়ে আসা হয়েছে তাকে আনার জন্য যে একটা বড় ছক অনেকদিন আগে থেকে কাটা হয়েছিল এবং স্কেপগোট করা হয়েছে এই ছাত্র সমাজকে এবং সাধারণ মানুষকে, তারা এখন নিজেরাও বুঝতে পারছে, কিন্তু এখন তারা গিলে ফেলেছে। এখন তাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি ফেসবুকে দেখবে হ্যাঁ। ছেলেরা, নতুন নতুন যারা ছাত্র যারা ওই আন্দোলনে যুক্ত হয়েছে তারা বলছে এ কি করলাম আমরা, হ্যাঁ এ ভুল করে ফেলেছি। তারা অলরেডি বুঝতে পারছে এবং পরিষ্কার বুঝতে পারছে ওখানে যে তীব্র আবার মানে পাকিস্তান আরেকটি তৈরি করবার যে প্রাণপণ চেষ্টা শুরু হয়ে গেছে এবং সেখানে তারা খানিকটা সফল হয়ে গেছে। এবং সুস্থ মানে মস্তিষ্কের বাংলাদেশি যারা এবং যারা ভেবেছিল আন্দোলন করে একটা বিশাল বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে এবং তাদের যে অবস্থা খুব শোচনীয় হয়ে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুধু বাংলার মানে হিন্দু বলে বলবো না, ওখানে যে কোনো সুস্থ বাংলাদেশি তারা এখন একদম। সংখ্যালঘু তার প্রমাণ তো আমি একটা ছবি দেখাবো, যে আমরা এর আগে দেখিয়েছিলাম কনসার্ট, লোকসঙ্গীতের আসর, সেই লোকসঙ্গীতের আসর বন্ধ করে দিয়েছিল। আমরা